আসসালামু আলাইকুম। ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি এর পার্ট 2 এর ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা ফার্স্ট পার্টটাতে মানে পার্ট 1 এ আমরা দেখেছিলাম যে আমাদের সাইবার সিকিউরিটি কী এবং সাইবার সিকিউরিটি প্রফেশনালস নিয়ে কিছু কথা, আমাদের ম্যালওয়্যার সম্পর্কে এবং টাইপ অফ অ্যাটাক সম্বন্ধে। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি আমাদের ডেটা। তো আমরা শুরু করি। তো প্রোটেক্ট ইউর ডেটা আমাদের মেইন টপিক আজকে। তো প্রোটেক্ট করার জন্য আমাদের বিভিন্ন জিনিস দেখতে হয় মাঝে মধ্যে। তো আমাদের কম্পিউটার নিয়ে যদি আমরা দেখি, আমাদের ফায়ারওয়াল অথবা আমাদের ফায়ারওয়ালটা অন রাখা এবং অ্যান্টিভাইরাস এবং আমাদের অ্যান্টি স্প্যামওয়্যার যেগুলো আছে এগুলোকে আপডেট করা, বিশেষ করে আমাদের অপারেটিং সিস্টেম এবং ব্রাউজারটাকে ক্লিন রাখা, ভালো একটা ব্রাউজার চুজ করাটাও ইম্পর্টেন্ট অনেক সময়। আমাদের ডিভাইসগুলোকে প্রোটেক্ট রাখা, যেরকম আইওটি ডিভাইস আছে আমাদের বিভিন্ন বিগ ডেটা অ্যানালাইসিসের প্রবলেম সলভ করার জন্য। তো ফার্স্ট আমি আসি ফায়ারওয়াল নিয়ে। আমাদের অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সফটওয়্যার সেট আপ করার সময় বেশিরভাগ দেখা যায় যে থার্ড পার্টি সফটওয়্যারগুলোকে সেট আপ করার সময় প্রথমেই বলা থাকে যে ফায়ারওয়ালটাকে অফ করে নিতে। এটা হতে পারে ভালো, মানে বেশিরভাগ ক্র্যাক সফটওয়্যারগুলাই কিন্তু এরকম করে। তো ক্র্যাক সফটওয়্যার আমরা তো আসলে ইউজডুই, কিন্তু আমরা ফায়ারওয়ালটাকে অন রাখার চেষ্টা করব বেশিরভাগই। কারণ ফায়ারওয়াল কিন্তু আসলে বলে যে মানে যদি আমাদের কোনো একটা পোর্ট ওপেন নাই, একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি একটা কথা বলি, এটা হলো যদি আমি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে চাই, আমাদের কিন্তু নেটওয়ার্ক সম্বন্ধে অনেক ভালো একটা ধারণা থাকতে হবে। এবং শুধু নেটওয়ার্কিং না, সফটওয়্যার সম্বন্ধেও অনেক ভালো একটা ধারণা থাকতে হবে। কারণ সাইবার সিকিউরিটি দুইটাতেই আছে, ঠিক না? কারণ একটা সফটওয়্যার তৈরি করব, এখানে কি কি ফ্ল হইতে পারে এবং ওই সফটওয়্যারে কিভাবে আমি ইন্টারনেটে যাব, কোন ধরনের প্রোটোকল ইউজ করবে, কী ধরনের পোর্ট নাম্বার ইউজ করবে, এগুলো আসলে নেটওয়ার্ক সিস্টেমটা দেখে। তো ফায়ারওয়াল আসলে কাজ করে কি, যে যদি কোনো আনঅথরাইজড পোর্ট দিয়ে যদি ও কোনো ডেটা পাঠাতে চায়, মানে একটা সিকিউরিটি ভায়োলেট ঘটে গেল, আনঅথরাইজড পোর্টগুলো কিন্তু ফায়ারওয়াল ডিসেবল করে রাখে। আমরা যখন পারমিশন দেই শুধুমাত্র তখনই অন করে। তো আনঅথরাইজড কোনো কিছু ঘটলে কিন্তু আসলে ফায়ারওয়াল আমাকে একটা ফ্ল্যাগ দেয় যে আসলে কোনো একটা প্রবলেম হচ্ছে, হয়তো ম্যালওয়্যার ডিটেক্ট করতে পারছি এরকম। তো আমরা ফায়ারওয়ালটাকে আপডেট রাখতে পারি সবসময়, চেষ্টা করব আমরা আপডেট রাখতে এবং অন রাখতে। অ্যান্টিভাইরাস আছে অথবা অ্যান্টি স্প্যামওয়্যার আছে, অনেকেই দেখা যায় যে ক্যাসপারস্কি অথবা নর্টন অ্যান্টিভাইরাস অথবা অন্য অ্যান্টিভাইরাসগুলোকে ইউজ করে। অনেক সময় অ্যান্টিভাইরাসের জন্য আমাদের সিস্টেম স্লো হয়ে যায়, এটা ঠিক। কিন্তু একটা জিনিস ঠিক যে অ্যান্টিভাইরাসটা আমাদের সিস্টেমটাকে কিছু প্রোটেকশন দেয়। এবং সবচেয়ে ভালো জিনিসটা হলো, যদি আপনি অনেক সময় দেখা যায় যে আমরা অপারেটিং সিস্টেম চুজ করতেও কিন্তু ভুল করি, ঠিক না? অপারেটিং সিস্টেম বেশিরভাগ দেখা যায় যে আমরা উইন্ডোজে হয়ে গেছি, কিন্তু উইন্ডোজ সিস্টেমের মধ্যে কিন্তু আসলে বেশিরভাগই ঝামেলাটা হয়, মানে ভায়োলেট করাটা অনেক ইজি হয় উইন্ডোজ সিস্টেমের মধ্যে, কিন্তু লিনাক্স সিস্টেমগুলোতে কিন্তু এত ইজি না ভায়োলেশন করাটা। কারণ লিনাক্স সিস্টেমের মধ্যে আমাদের কোনো ফরম্যাট থাকে না, এই জন্য কোনো ভাইরাস যদি লিনাক্স সিস্টেমে ঢুকেও যায় তখন আসলে ও মানে এক্সিকিউট হতে পারে না, ঠিক আছে? এর জন্য লিনাক্স সিস্টেমটা আসলে সিকিউর বেশি। এবং যারা হ্যাকার অথবা অ্যাটাকার অথবা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অথবা স্পেশালিস্ট যারা থাকবে, তারা আসলে লিনাক্স সিস্টেমটাকেই প্রেফার করে হলো আমাদের বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে? তো আমাদের ডিভাইস প্রোটেকশন দেখতে হবে, পাসওয়ার্ড এনক্রিপশন মানে আছে কিনা, করা যায় কিনা, কীভাবে করা যায় একটু দেখতে হবে। এবং বিভিন্ন সফটওয়্যারও তৈরি করা যায় এটার জন্য। আমাদের ওয়্যারলেস সেফটির জন্য দেখতে পাই, অনেক সময় দেখা যায় যে ওয়াইফাই কিন্তু ওপেন থাকে, ঠিক আছে? আমাদের বাসার ওয়াইফাই হতে পারে। তো ওয়াইফাই কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিষয়। যদি ভালো কোনো যে জানে অনেক কিছু, ও যদি কোনো একটা স্নিফার বসায় যে নিয়ার কোনো কাছাকাছি, ওয়াইফাই কিন্তু ব্রডকাস্ট করে, মানে সবার ডেটা সবার কাছে দেয়। তো ওই সময় কিন্তু আসলে প্রবলেমটা হয়ে যায় এবং তখন ডিক্রিপ্ট করা যায়, ওয়াইফাই পাসওয়ার্ড সব কিছু ডিক্রিপ্ট করা যায়। তো আমরা খেয়াল রাখবো আমরা যেন ওপেন ওয়াইফাই কাজ করতে একটু মানে বিভিন্ন টানেলিং ইউজ করি,
ভিপিএন টানেল। এখন আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেমগুলোতে ভিপিএন টানেল তৈরি করা যায়, বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়। তো সফটওয়্যার ইউজ করার সময় কিন্তু আমরা একটু খেয়াল রাখবো যে ভালো কোনো ব্র্যান্ডের সফটওয়্যার ইউজ করাটা সবচেয়ে সিকিউর, কারণ এখানে কোনো ওরা ভায়োলেশনটা ব্রেক হয় না আসলে। ঠিক আছে, আমরা ট্রাই করব, এবং হটস্পট আমরা পাবলিক হটস্পট ইউজ না করাটা চেষ্টা করবো সবসময়। তো অথেন্টিকেশন সিস্টেমটা একটু বাড়ানোর জন্য আমরা নিজেদের বাসার ওয়াইফাই পাসওয়ার্ডটা হয়তো বা একটু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, পাসওয়ার্ড নিয়ে একটু কথা আছে এখানে। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা সেম পাসওয়ার্ড ইউজ করি অনেক কিছুতে, জিমেল, ইয়াহু অথবা ফেসবুক, আমাদের হয়তো বা ইনস্টাগ্রাম, মানে বিভিন্ন সব রকম সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে আমরা হয়তো বা একটা অথবা দুইটা পাসওয়ার্ড দিয়ে সবগুলোকে ইউজ করে ফেলি। কিন্তু আমরা চেষ্টা করব যে ইউনিক পাসওয়ার্ড ইউজ করতে প্রত্যেকটাতে, অনলাইন অ্যাকাউন্টসগুলোতে, এবং এখানে যেন আলফা নিউমেরিক্যাল লেটার থাকে, এবং ওইটা সবচেয়ে বেটার, কারণ ওইটা একটা মানে ওই পাসওয়ার্ডটাকে ব্রেক করাটা একটু কষ্ট হয়ে যায় যদি আমাদের স্পেশাল ক্যারেক্টারগুলো থাকে। তো এখানে পাসওয়ার্ডের উপর একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছিল আসলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি। তো ওরা বলেছে যে আসলে 8 ক্যারেক্টারের যদি পাসওয়ার্ড হয়, মিনিমাম 8 ক্যারেক্টার পাসওয়ার্ড যদি হয় তাহলে এটা ভালো, এবং যদি আলফা নিউমেরিক্যাল পাসওয়ার্ড থাকে তাহলে এটা আরও ভালো, এবং যদি স্পেশাল ক্যারেক্টার থাকে, এবং পাসওয়ার্ডটা যদি একটা ওয়ার্ডের না হয়ে যদি একটা ফ্রেজের মতো হয়, যে আমি কোনো স্পেস অথবা আমি কোনো একটা কথা দিয়ে মনে রাখলাম যে ভিতরে যে কীরকম হতে পারে পাসওয়ার্ডটা, এবং যদি ওই পুরোটাকে যদি আমি একটা আলফা নিউমেরিক্যাল লেটারের মাধ্যমে, স্পেশাল ক্যারেক্টারের মাধ্যমে যদি লিখি, তাহলে পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং হয়, এবং এটা ব্রেক করাটা আসলে একটু ইম্পসিবলের দিকে চলে যায়। ঠিক আছে, ডেটা এনক্রিপশন আমাদের অনেকগুলো সফটওয়্যার পাওয়া যায়, এবং আমরা বিভিন্ন সফটওয়্যার তৈরিও করতে পারি আসলে। আমরা যদি পাইথনের সফটওয়্যার তৈরি করি, দেখা যায় যে পাইথন অথবা ব্যাশ স্ক্রিপ্ট, উইন্ডোজে কিন্তু ব্যাশ স্ক্রিপ্টটা খুব ভালো কাজ করে, এবং ব্যাশ স্ক্রিপ্ট দিয়ে আসলে বিভিন্ন ফোল্ডারকে আমরা ডিক্রিপ্ট এবং এনক্রিপ্ট করতে পারি, এবং দেখা যায় যে আমরা হাইডও করে রাখতে পারি ওই ব্যাশ স্ক্রিপ্টটা ইউজ করি। তো আমরা ট্রাই করতে পারি মাঝে মধ্যে ওইগুলাকে, যে এবং পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখা যায়। ব্যাকআপ নিয়ে রাখাটা, অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাটাকার যেটা আর কি, অ্যাটাকার হয়তো বা আমাদের সিস্টেম থেকে কোনো ডেটা নিতে পারতেছে না, কিন্তু ও কিন্তু আপনার ডেটা নিতে না পারলেও হয়তো বা ডেটা ক্লিন করে ফেলতে পারে, মানে স্টোরেজে ঝামেলা করে ফেলতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের ব্যাকআপ নিয়ে রাখতে। অনেক সময় দেখা যায় যে আমার নিজেরও হয়েছিল অনেক আগে, কিন্তু আমার সিস্টেম কোনো একটা সফটওয়্যারকে সেট আপ করতে যেয়ে আমার সফটওয়্যারকে আনইনস্টল করতে যেয়ে আমার পুরো হার্ড ড্রাইভ ফরম্যাট হয়ে গেছিলো। মানে এমনকি আমার আন্ডার গ্র্যাজুয়েটের থিসিসে কিছু ডেটাও চলে গিয়েছিলো, অনেক আমার পিডিএফ বই এবং বিভিন্ন নোট চলে গিয়েছিলো একসাথে। তো একটু খেয়াল রাখতে হয়, আমাদের সব রকম সফটওয়্যার আমরা সেট আপ করবো না। ঠিক আছে, এবং আমরা বিভিন্ন জায়গায় ব্যাকআপ নিয়ে রাখবো। এখন তো অনলাইন সার্ভিস আছে আমাদের ব্যাকআপ নিয়ে রাখার জন্য, গুগল ড্রাইভ অথবা ড্রপ বক্স, এগুলাকে আমরা ব্যাকআপ নিয়ে রাখতে পারি। এবং যখন আমরা ডিলিট করব কোনো একটা জিনিস, আমরা ট্রাই করব যে শিফট ডিলিট করতে, যখন পুরোপুরি ডিলিট হয়ে যায় পার্মানেন্টলি। ঠিক আছে, এবং অনলাইনেও দেখা যায় যে অনেক সময় ডিলিট করলাম কিন্তু এটা কিন্তু ট্রাশের মধ্যে থেকে যায়, তো আমরা ট্রাশ থেকেও এমটি করে দিব এটাকে। অনলাইন প্রাইভেসির জন্য আমরা চেষ্টা করব যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা ইউজ করতে, এবং অনলাইন এই অথেন্টিকেশনটা কিন্তু এখন সবচেয়ে বেশি পপুলার। অনেককে দেখা যায় যে আন্ডার গ্র্যাজুয়েট অথবা বিভিন্ন প্রজেক্ট অথবা থিসিসের টপিক হিসেবে এটাকে চুজ করা অনেক সময় আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে, এবং সবচেয়ে পপুলার হলো এটা অথ 2.0। এখানে অনেকগুলা আসলে সার্ভিস আছে, হয়তো বা আপনারা শুনে থাকতে পারেন কার্ভারোজ, অথবা অনেকগুলা রেডিয়াস সার্ভার,
এটা আসলে বিভিন্ন আমরা থিসের টপিক হিসেবে নিতে পারি অনেকে, যে এটা কিন্তু তৈরি করা যায় নিজেরা, থার্ড পার্টি সফটওয়্যারও পাওয়া যায়, কিন্তু নিজেরা তৈরি করলে এটা আসলে বেশি স্ট্রং হয় অথেন্টিকেশনটা। এবং আমি এখানে দেখতে পাচ্ছেন যে ডায়াগ্রাম আছে একটা, ওয়েব ডট অ্যাপ এক্স ওয়াই জেড। ইউজার যখন ওই সার্ভারে ঢুকতে যাবে, ওই সার্ভারে ঢোকার জন্য আসলে ওই সার্ভার ফর অথেন্টিকেশন, মানে এই অথেন্টিকেশন সার্ভার থেকে আসলে অ্যাক্সেস গ্র্যান্ট হতে হবে, না হলে ওই অ্যাক্সেসটা দিবে না ঢোকার জন্য। তো এটাই আসলে মেইন জিনিস আর কি। তো আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেগুলো আছে ওইগুলো আমরা চেষ্টা করব ট্রাই করার, এবং এগুলো থার্ড পার্টির সফটওয়্যার পাওয়া যায়, ওইগুলো ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এবং সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন জিনিস একটু কম শেয়ার করব। দেখা যায় যে মানুষজন কিন্তু আসলে যদি আমরা ফেসবুকে ছবিও দেই অথবা বিভিন্ন জিনিস দেই, তারা কিন্তু আসলে অনেকে হয়তোবা অনেক খারাপ উদ্দেশ্যের তো অভাব নেই আসলে। চেষ্টা করব সব কিছু আমরা একটু লিমিটেশনের মধ্যে রাখতে। এবং এখানে ইমেল এবং ওয়েব ব্রাউজার প্রাইভেসি একটা কথা আছে, এবং একটা কমন বিষয় ইউনিভার্সিটিগুলোতে সবচেয়ে বেশি কমন বিষয় এটা। ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় যে বিভিন্ন স্টুডেন্টরা অথবা অনেক সময় ফ্যাকাল্টিরাও ভুলে যায় অনেক সময় যে ইমেলটা লগ আউট করে যেতে, ঠিক না? কারণ আমি যদি ক্রোম ইউজ করি অথবা ফায়ারফক্স ইউজ করি, যদি নর্মাল মোডে ইউজ করে, দেখা যায় যে আমাদের যদি আমি একটা জিমেলে অথবা মেলে লগ ইন করি, ওইটা কিন্তু লগ ইন হয়েই থাকে। আমি যদি কম্পিউটার রিবুটও করি তখনও কিন্তু লগ ইন হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব যে ইনকগনিটো মোডে আমরা যদি নিজের পিসিতে করি কোনো সমস্যা নেই, তো যখন আমরা অন্য কোথাও যাব, অন্য কোনো একটা পিসিতে যখন কাজ করব, তখন আমরা প্রাইভেট একটা উইন্ডো ওপেন করে নিব, ইনকগনিটো মোড অথবা প্রাইভেট উইন্ডোগুলোকে ওপেন করে নিব, তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ ওই সময় আমরা যখন উইন্ডোটাকে কোনো রকমে ক্লোজ হয়ে যাবে, তখন কিন্তু আসলে আমাদের ডেটাও চলে যাবে ওইখান থেকে, ওইখানে কুকিজে অথবা কোনো কিছুতে হিস্ট্রিতেও থাকবে না। তা আমাদের ডেটা ভায়োলেশন হতেছে না কিন্তু এখানে। কারণ যদি আমাদের ইমেলে চলে যায়, কেউ একজন অ্যাক্সেস করতে পারে, এবং এটা কিন্তু আসলে বড় একটা ঝামেলা। এবং অ্যানালাইসিস করাটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং অ্যানালাইসিসের জন্যই আসলে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররা তৈরি হয়, এই অ্যানালাইসিসগুলোকে জানার জন্য। এবং এখানে আমি খুব ছোট্ট কয়েকটা অ্যানালাইসিসের কথা বলেছি, এনম্যাপ, জেনম্যাপ অথবা ওয়ারশার্ক, টিসিপি ডাম্প, ফায়ারওয়াল, এবং এমনকি এগুলো জানার জন্য অথবা এগুলো নিয়ে কাজ করার জন্য কিন্তু আমাদের আসলে প্রোগ্রামিং সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। বিশেষ করে আমাদের পাইথন নিয়ে অনেক কাজ করতে হবে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে। এবং কিছু হার্ডওয়্যার ডিভাইস আছে যেরকম আইডিএস, আইপিএস, ফায়ারওয়াল, এবং বিভিন্ন ফায়ারওয়াল আছে, ফায়ারওয়াল টাইপ অনেক অনেক রকম ফায়ারওয়াল, নেটওয়ার্ক টাইপ ফায়ারওয়াল, ট্রান্সপোর্ট অ্যাপ্লিকেশন, নেট ফায়ারওয়াল, সিসকোর ফায়ারওয়াল অনেক অনেক ভালোভাবে কাজ করে। আমরা যখন সিসকো একাডেমির কথা বলতেছি, তো সিসকোর কথাই সবচেয়ে বেশি বলবো। সিসকোর ফায়ারওয়াল অনেক বেশি ভালো কাজ করে, ফায়ার পাওয়ার ফায়ারওয়াল, কিন্তু ওইগুলো কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে হয়, সাবস্ক্রিপশন ফি লাগে প্রতি ইয়ারলি একটা করে। এবং ফর্টিগেটও এখন অনেক ভালো, ফর্টিগেট দিয়ে অনেক অনেক কাজ করা যায়। তো ফায়ারওয়াল যারা কাজ করে, যারা অ্যানালাইসিস করে, এবং ফায়ারওয়াল থেকে কিন্তু আমাদের ওই সার্ভিস ডেটাগুলো আসে যে আসলে কোনো অ্যাটাক হইতেছে কি না, ঠিক আছে? হার্ডওয়্যার ফায়ারওয়াল, সফটওয়্যার ফায়ারওয়াল একটা আছে, এবং এটা হলো হার্ডওয়্যার ফায়ারওয়াল। হার্ডওয়্যার ফায়ারওয়ালের মধ্যে আইডিএস এবং আইপিএস বিল্ট ইন করা থাকে, এবং আইডিএস আইপিএস আসলে আমরা একটা পিসিকেও ইউজ করতে পারি। তো আমরা পরে দেখবো এগুলাকে যদি পারি। এখানে কিছু ছোট ছোট জিনিস দেখানো হয়েছে, এগুলা পোর্ট স্ক্যানিংয়ের জন্য, যে আমাদের আসলে যদি আমি কাউকে হায়ার করি, যে আমাদের সিকিউরিটি ভায়োলেট করার জন্য আসলে কি কি অপশনগুলো আছে ওইগুলোকে বের করে দেওয়ার জন্য। তো আমাদের আসলে মেন কাজ হবে ফার্স্টে আমরা আমাদের ফ্রি পোর্টগুলোকে আসলে অফ করে দেওয়া, তাহলে আমাদের ওই ফ্রি পোর্টটা কেউ ইউজ করতে পারবে না, ঠিক আছে? কিন্তু হার্ডওয়্যার ফায়ারওয়াল আসলে ওইটাই করে বেশিরভাগ, যে ফ্রি পোর্টগুলো আসলে আমরা অফ করে ফেলতে পারি ম্যানুয়ালি। আরও আছে, এগুলো হলো আমাদের কিছু অ্যাপ্লায়েন্স, সিকিউরিটি অ্যাপ্লায়েন্স আছে, রাউটার, ফায়ারওয়াল, আইপিএস,
ভিপিএন সার্ভার, ভিপিএন মানে ভিপিএন হার্ডওয়্যার ভিপিএন আর কি, এগুলা টানেলিং করার জন্য। আইপিএস আইডিএস অনেক কিছু আছে, লগ রিড করে কোনো একটা প্রিভেন্ট করতে পারে না আইডিএস, কিন্তু ডিরেক্ট করতে পারে শুধুমাত্র। কিন্তু আইপিএস কিন্তু ব্লক করে ফেলতে পারে, যে কোনো একটা প্রবলেম এটা আসলে দেখে কি বিহেভিয়ারটা দেখে, যে একটা সিস্টেমের মধ্যে বিহেভিয়ারটা কীরকম। আমি একটা এক্সাম্পল দিই এরকম, যে ধরে নিলাম যে একটা বড় একটা অর্গানাইজেশন, এখানে একজন এমপ্লয়ি কাজ করে বহুদিন যাবত। এখন যখন এমপ্লয়ির ডেস্কে এসে বসবে, এটা কিন্তু ওনার আসলে কমন হয়ে যায় যে প্রতিদিন উনি ডেস্কে এসে বসে উনি কী কী কাজ করবে, হয়তো বা ডেস্কটাকে একটু সাজিয়ে নেবে, অথবা কী কী মানে কাজগুলো করবে একটা লিস্ট করে নেবে। তো আননোন পার্সন যদি কেউ একজন এসে বসে ওনার ডেস্কে, তাহলে কিন্তু ওই সেম বিহেভিয়ারটা হবে না। তো আইডিএস আসলে ওই বিহেভিয়ারটাকে দেখে, যে আসলে কোনো বিহেভিয়ারটা চেঞ্জ কিনা। যে আমি নতুন একজন ইউজার যদি আসি আমার নেটওয়ার্কের মধ্যে, তখন কিন্তু আসলে বিহেভিয়ারটা সেম থাকবে না, ঠিক না? হয়তো ব্যান্ডউইথ বেশি নিবে, হয়তো ব্যান্ডউইথ হঠাৎ করে কমে গেল, হয়তো হঠাৎ করে বেড়ে গেল, এরকম। এগুলোর জন্য কিছু সার্টিফিকেশন আছে, যেরকম স্নট অথবা সোর্সার, সিসকোর জিনিসপত্র আছে। এবং জিরো ডে অ্যাটাকটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য। আমাদের কোনো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়তো বা একটা সফটওয়্যার তৈরি করেছে এবং লঞ্চ করেছে, এবং ওই লঞ্চ অবস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়তো বা একটা ফ্ল খুঁজে বের করতে পারে নাই, হয়তো বা অথবা করতে পেরেছে, কিন্তু হয়তো উনি ফিক্স করার আগেই অ্যাটাকটা হয়ে গেছে। এবং এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের জিরোটা অ্যাটাকটা, রিয়েল টাইম স্ক্যানিং ফ্রম এজ টু এন্ড পয়েন্ট। তো আমাদের এবং ডস অ্যাটাক আছে আমাদের রিয়েল টাইম রেসপন্সের জন্য। তো আমাদের যখন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যখনই সফটওয়্যার তৈরি করবে, আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, যে কোনো একটা ইউজার হয়তো বা বারবার মানে রিকোয়েস্ট পাঠাচ্ছে, তো বারবার না, আমরা হয়তো বা 10 বার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, তারপর হয়তো বা দিব না, হয়তো বা বুঝতে পারবে সফটওয়্যারটা নিজেই যে ও হয়তো বা আনঅথরাইজড কোনো কিছু করার জন্য এরকম করছে, ওই সময় আমরা ব্লক করে দিব, বারবার আমি দিব না, সেম রিকোয়েস্ট বারবার করতে দিব না। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যখন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করবে। এখানে ম্যালওয়্যার প্রোটেকশনের জন্য কিছু এখানে কথা বলা আছে সিসকোর সিস্টেমের জন্য। তো এগুলো আমরা কাজ করতে পারি এগুলো নিয়ে, যে ম্যালওয়্যার থেকে বাঁচার জন্য। তো এতটুকু হলো আমাদের পার্ট 2 এর জন্য। এবং আমরা যে এখানে কিছু অ্যানালাইসিসের কথা বলেছি, এগুলো আসলে আমরা পার্ট 3-তে দেখব, এবং কিছু হ্যান্ডস অন করে দেখব। আমরা কিছু টুলস ইউজ করব, কালি লিনাক্স ইউজ করব, ওয়ারশার্ক ইউজ করব, এবং আমরা পাইথন ইউজ করব। তো সবাই ভালো থাকবেন।